নমস্কার বন্ধুরা, আজকে আমরা কথা বলবো বায়োপসি নিয়ে। মজাটা হচ্ছে বায়োপসি শব্দটা শুনলেই লোক ধরে নেয় যে আমার নিশ্চয়ই ক্যান্সার হয়েছে, সেই জন্য এই টেস্টটা করা হচ্ছে। আর আমরা বিশেষ করে হিমাটোলজিস্টরা যখন বলি যে একটা বোন ম্যারো বায়োপসি করতে হবে, তখন তো লোক ধরেই নেয় যে নির্ঘাত রক্তের ক্যান্সার হয়েছে। অথচ বায়োপসি শব্দটার মানে কিন্তু যে জীবিতাবস্থায় শরীরের কোনো একটা টুকরো পরীক্ষা করা। এবার সেটা আপনি বোন বায়োপসি করতে পারেন, লিভার বায়োপসি করতে পারেন, লাং বায়োপসি করতে পারেন, কিডনি বায়োপসি করতে পারেন, বা ধরুন মুখের মধ্যে থেকে একটা বায়োপসি নিতে পারেন। আমরা যে বায়োপসিটা করতে লোককে বেশি করে বলি সেটার নাম হচ্ছে বোন ম্যারো অ্যাসপিরেশন অ্যান্ড রিফাইন বায়োপসি। এবার এই কথাটা যখন বললাম তখন প্রথমে বুঝতে হবে যে বোন ম্যারো জিনিসটা কি। বোন ম্যারোকে যদি বাংলায় বলতে হয় তাহলে অস্থি মজ্জা। এবার অস্থি মজ্জা মানে কি? অস্থি মজ্জা মানে হচ্ছে যে আমাদের হাড়ের মধ্যে বিশেষ করে যেগুলো লম্বা হাড় বা যেগুলো ফ্ল্যাট, সেইগুলোর মধ্যেই রক্ত তৈরি হয়। আমরা যখন গর্ভাবস্থায় থাকি তখন লিভার, স্প্লিন এগুলোতেও রক্ত তৈরি হয়, পরের দিকে এটা অনেক কমে যায়। এই হাড়গুলোতেই সীমাবদ্ধ থাকে, বিশেষ করে যেটা বললাম যে যেগুলো ফ্ল্যাট হয় হাড়। তাহলে সেটাকে বলা যায় এক ধরনের ফ্যাক্টরি, যে ফ্যাক্টরিতে রক্তের বিভিন্ন কোষ তৈরি হয়, যেমন লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা এবং আরও নানা রকমের কোষ আছে যেগুলো এই ফ্যাক্টরিতে তৈরি হয়। এবার আমরা যখন দেখি যে ধরুন কারুর রক্ত কমে গেছে, তাহলে কি হতে পারে? একটা হতে পারে যে ফ্যাক্টরিতেই তৈরি হচ্ছে না। যদি আরেকটু পিছিয়ে যাই তাহলে এটা হতে পারে যে ফ্যাক্টরিতে যন্ত্রাংশ বা যন্ত্রপাতি সব ঠিকঠাক কাজ করছে, কিন্তু আমার র মেটেরিয়াল নেই। তাহলে রক্ত তৈরি করার জন্য র মেটেরিয়াল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি? অবভিয়াসলি লোহা মানে আয়রন, এবং কিছু ভিটামিন, যেমন মধ্যে বিশেষ করে পড়ে ফোলিক অ্যাসিড, ফোলেট, বা আরেকটা আছে সেটা হচ্ছে ভিটামিন B12, যেটা আমরা ইউজুয়ালি বলি সায়ানোকোব্যালামিন বা মিথাইলকোব্যালামিন ইত্যাদি। তো আরেকটা কারণেও কিন্তু রক্ত কমতে পারে, সেটা হচ্ছে যে ফ্যাক্টরিতে ঠিক কাজ হচ্ছে, ফ্যাক্টরি থেকে বেরোনোর পথে হয়তো চুরি হয়ে যাচ্ছে বা ডাকাতি হয়ে যাচ্ছে বা ওয়াগন ব্রেকিং হচ্ছে, মানে যেটা যখন যাচ্ছে শরীরের বিভিন্ন জায়গায় সেখানে ভেঙে যাচ্ছে। তো জানবেন যে নানা কারণে আমরা বোন ম্যারো পরীক্ষা করতে বলি। তার মধ্যে প্রধান কারণ অবশ্যই যদি এই রক্তকণিকাগুলো, সেটা লোহিত কণিকা হতে পারে, শ্বেতকণিকা হতে পারে, অনুচক্রিকা হতে পারে, এগুলো যদি কোনো কারণে কমে গিয়ে থাকে বা কখনো কখনো যদি বেড়ে গিয়ে থাকে। তো কথাটা কি বললাম? বোন ম্যারো অ্যাসপিরেশন। অ্যাসপিরেশন মানে হচ্ছে একটা সিরিঞ্জ দিয়ে টানা। অর্থাৎ আপনারা অনেকে জানেন যে একটা টেস্ট হয়, সেটাকে বলে FNAC, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। এটা প্রত্যেকটার একটা মানে আছে। ফাইন নিডল মানে খুব সূক্ষ্ম একটা সূঁচ, সেখানেও অ্যাসপিরেশন করা হয়। আর সাইটোলজি মানে হচ্ছে সেই মেটেরিয়ালটা নিয়ে একটা কাঁচের স্লাইডের ওপর ছড়িয়ে দেওয়া হয়, দিয়ে মাইক্রোস্কোপের আন্ডারে দেখা হয়। তো এই বোন ম্যারো অ্যাসপিরেশন যখন করা হয়, এখানে কিন্তু আমরা খুব ফাইন নিডল ব্যবহার করি না, কারণ মজ্জার মধ্যে তো কিছু ছোট ছোট টুকরো বা পার্টিকেলস থাকে, খুব ফাইন নিডল দিয়ে করলে সেটা দিয়ে বেরোবে না। সেই জন্য এখানে একটা নিডল ব্যবহার করা হয়, সেই নিডলটার নাম হচ্ছে বোন ম্যারো অ্যাসপিরেশন নিডল। আপনারা ছবিতে দেখতে পাবেন যে এগুলো কীরকম দেখতে হয়। এটা আবার দু রকমের হয়, একটাকে বলে সালা, একটাকে বলে ক্লিমা। তো বেসিক ডিজাইনটা হচ্ছে যে একটা সূঁচ লোহার তৈরি এবং তাতে একটা গার্ড থাকে, একটা স্ক্রু বা একটা নচ থাকে, যাতে আমি বেশি দূর না যাই।
তাহলে কোন কোন অংশ থেকে বোন ম্যারো অ্যাসপিরেশন করা যায়? কোমর থেকে, কোমরের অংশে যেখানে আমাদের পাটা গিয়ে জুড়েছে কোমরের পেছন দিকে, আমাদের পরিভাষায় আমরা সেটাকে বলি পোস্টিরিয়ার সুপিরিয়ার ইলিয়াক স্পাইন। কারণ আমাদের তো পুরো বডিটাকে একটা টোপোগ্রাফি করতে হবে, তো পোস্টিরিয়ার পেছন দিকে আবার দুটো আছে, একটা সুপিরিয়ার একটা ইনফিরিয়ার, দুটো ছোট ছোট পাহাড়ের মতো আছে হাড়ের মধ্যে। সেই ওপরের পাহাড়টা থেকে আমরা নিডলটা ঢুকিয়ে সেখান থেকে অ্যাসপিরেট করি। এছাড়া কোথা থেকে করা যায়? বুকের যে হাড়টা থাকে আমাদের হার্টের সামনে, সেটাকে বলে স্টার্নাম, এই স্টার্নাম থেকেও কিন্তু অ্যাসপিরেট করা যায়। এটা ইউজুয়ালি আমরা অ্যাভয়েড করি, কারণ এইখানেই তো পেছনে হার্টটা থাকে। অসাবধানতাবশত বা কোনো রকম প্রবলেম হলে হার্টে গিয়ে ড্যামেজ হতে পারে, ব্লিডিং হতে পারে। সেই জন্য যাদের কোমর থেকে নেওয়া একেবারেই অসম্ভব, যেমন ধরুন ওখানে একটা বড় ঘা আছে, তো আমি তো সেখানে নিডল দিতে পারবো না, বা ওখানে এমন একটা অপারেশন হয়েছে যে সেখানে নিডল নিয়ে যাওয়া যাবে না কোমরে, সেক্ষেত্রে আমরা অনেক সময় স্টার্নাম থেকে করি। এছাড়া বাচ্চাদের জন্য আমরা আরো কিছু কিছু জায়গা থেকে করে থাকি। সবার মনে একটাই প্রশ্ন থাকে, আরে বাবা এটা নিশ্চয়ই প্রচন্ড ব্যথা হবে। দেখুন, ব্যথা জিনিসটা না একটা মনের মধ্যে। আপনারা দেখেছেন বক্সিং করছে, দুজনে মারছে, এ ওকে মারলো, দাঁত খুলে পড়ে গেল, তাও বক্সিং করে যাচ্ছে। কি করে হয়? কারণ তারা তখন যে ফ্রেম অফ মাইন্ডে থাকে, তারা কিন্তু ব্যথা বোঝার অবস্থাতেই থাকে না। সুতরাং ব্যথা আপনি কতটা পাবেন সেটা আপনার উপর নির্ভর করে। কতটা ফোর্স দেওয়া হচ্ছে, প্রেশার দেওয়া হচ্ছে, সেটা একটা পরিমাপ করা যায়। কিন্তু আপনার কতটা ব্যথা লাগবে সেটা কিন্তু আপনার ব্রেন এবং আপনার কতটা ভয় আপনি পাচ্ছেন তার উপর নির্ভর করে। এবং বলে দেওয়া ভালো যে অ্যাসপিরেশন করার আগেও একটা লোকাল অ্যানেস্থেশিয়া দেওয়া হয়। লোকাল অ্যানেস্থেশিয়া মানে কি? এক ধরনের ইনজেকশন যেটা চামড়ার তলায় চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়, যার ফলে ওই জায়গাটা অবশ হয়ে যায়। সুতরাং আমি যখন সূচ ঢোকাবো বায়োপসি করার জন্য, আমরা একটা ছোট্ট করে ছুরি দিয়ে কাটি জায়গাটা, যাতে ওই নিডলটা নষ্ট না হয়ে যায়, কারণ ওর মুখটা ভোঁতা হয়ে গেলে আপনারই কষ্ট বেশি হবে। সেগুলো আপনি কিছুই বুঝতে পারবেন না। কিন্তু আমি যখন সূচটা নিয়ে ভেতরে ঢুকছি হাড়ের মধ্যে ঢোকার যে সেন্সেশনটা, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। এবার অনেকেই বলেন, আরে আমি তো বুঝতেই পারলাম না, প্রসিজিওর হয়ে গেল। আর অনেকে কিছু করার আগেই এমন চেঁচাতে শুরু করে যে মাঝে মাঝে আমাদের প্রসিজিওরটা বন্ধ করে দিতে হয়। এটা কিন্তু মানুষ টু মানুষ ভ্যারি করে, কিন্তু সোজা কথায় বলতে গেলে ইট ইজ নট আ পেইনফুল প্রসিজিওর। প্রচণ্ড ব্যথা হয় না। শুধু একটাই জিনিস আমরা খেয়াল করি, যে আমরা লোকাল অ্যানেস্থেশিয়াটা দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করি। আর এটা যেহেতু একটা প্রসিজিওর, এটার আগে কিন্তু আপনার কনসেন্ট নেওয়া হয়, অর্থাৎ আপনার সম্মতি আছে কিনা। কারণ আপনি সম্মতি না দিলে জোর করে আপনার শরীর থেকে আমি একটা চুলও নিতে পারি না। এবং জানতে হবে, এই যে আমরা লোকাল অ্যানেস্থেশিয়াটা দিই, এটাতেও মাঝে মাঝে এমার্জেন্সি হতে পারে। আমাকে অনেক সময় অনেক রোগী বলেন, আমি আমার বাড়িতে কমফর্টেবল, আপনি এসে আমার বাড়িতে করে দিন। সম্ভব নয়, কারণ হঠাৎ করে আপনার যদি একটা রিয়াকশন হয়, তাহলে কিন্তু আপনার সাপোর্ট লাগতে পারে। যেরকম ইনজেকশন থেকে হাইপার সেন্সিটিভিটি হয়ে অ্যানাফাইল্যাক্সিস হতে পারে, এই ইনজেকশন থেকেও অ্যানাফাইল্যাক্সিস হতে পারে। সুতরাং সেইটা মাথায় রেখেই এটা আমরা চেষ্টা করি একটা সুপারভাইজড মেডিকেল ফেসিলিটিতে করার, যেখানে আপনাকে রিসাসিটেট করার মতো সব রকম ব্যবস্থা আছে। অ্যাসপিরেটটা থেকে কি কি পরীক্ষা করা যায়? একটা হচ্ছে সাইটোলজি, মনে আছে এফএনএসি বলেছিলাম, সাইটোলজি মানে আমরা যেটা টানলাম, তারপর সেগুলো এরকমভাবে স্লাইডে ধরে টেনে দিলাম, সেটা শুকিয়ে যাওয়ার পর নানা রকম স্টেন করে দেখলাম। এই সাইটোলজি ছাড়া আরও কিছু কিছু পরীক্ষা করা যায়, সেটা নির্ভর করে যে আপনার কি রোগ ডাক্তারবাবু সন্দেহ করছেন। যেমন একটা স্যাম্পল নিয়ে ফ্লো সাইটোমেট্রি করে চালানো যায়, যেখানে বোঝা যায় যে এটা কি ধরনের ব্লাড ক্যান্সার
এটা অ্যাকিউট না ক্রনিক, অ্যাকিউট হলে বা ক্রনিক হলেও কি টাইপ সেগুলো বোঝা যায়। আবার এর থেকে সাইটোজেনেটিক স্টাডি করা যায়, ক্রোমোজোমের স্টাডি, অর্থাৎ যে ক্রোমোজোমগুলো থাকে আমাদের শরীরে 23 পেয়ার, তার মধ্যে কোনো তফাৎ এসছে কিনা, আমাদের পরিভাষায় তাকে আমরা বলি ক্যারিওটাইপিং। আর আরও পরীক্ষা করা যায়, যেটা অনেক সময় আমরা ব্লাড থেকে করি, অনেক সময় আমরা এই মজ্জা থেকে করি, সেগুলো হচ্ছে অ্যাডভান্স সাইটোজেনেটিক। যেমন ফিশ, মাছ নয়, ফ্লোরেসেন্ট ইনসিটু হাইব্রিডাইজেশন, সেই টেস্টের স্যাম্পলও এখান থেকে নেওয়া হয়। অনেক সময় কিছু মলিকুলার স্টাডি করার জন্য যে দুটো ক্যান্সারের জিন পাশাপাশি এসছে কিনা, পিএমএল রারা, তখনও এই ধরনের টেস্ট করা যায়। এছাড়া স্পেসিফিক্যালি অনেক সময় আমরা কিছুটা স্যাম্পল রেখে দিই, পরে প্রয়োজন হলেও টেস্ট করা যায়। তাহলে প্রশ্ন হচ্ছে, অ্যাসপিরেট করেই যদি এত কিছু বোঝা যায়, তাহলে বায়োপসি করার দরকার কি? আর বায়োপসির তফাৎটাই বা কি অ্যাসপিরেশনের সঙ্গে? আমি যখন অ্যাসপিরেট করছি, আমি একটা ব্লাইন্ডলি, কারণ আমি তো জায়গাটা চুজ করছি না, একটা বড় জায়গা আছে পোস্টিরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, তার থেকে র্যান্ডামলি টানছি যখন, সেখান থেকে কিছুটা রক্ত এবং তার সঙ্গে রক্তকোষ এবং কিছু কিছু পার্টিকেল বেরিয়ে আসে। কিন্তু অ্যাকচুয়ালি ফ্যাক্টরিতে কি অবস্থা, যন্ত্রপাতি কতটা আছে বা লোকজন ঠিক করে কাজ করছে কিনা, সেটা বোঝার জন্য কিন্তু বায়োপসি করতে হয়, যেখানে আমরা একটা ছোট্ট হাড়ের টুকরো বার করে নিই। সেই হাড়ের টুকরোর মধ্যেই মজ্জাটাও থাকে, কিন্তু এখানে পুরো ফ্যাক্টরির মধ্যে লোক কিভাবে বসে আছে, কিভাবে কাজ করছে, কোন যন্ত্র কিভাবে চলছে, সেগুলো বেটার বোঝা যায়। আজকে 2023 সালে আমরা শুধু অ্যাসপিরেশন খুব কমই করি। বিশেষ করে ডায়াগনোসিস করার জন্য আমরা সবসময় অ্যাসপিরেশনের সঙ্গে বায়োপসি করি, এবং এটাকে বলে বোন ম্যারো ট্রিফাইন বায়োপসি। বোন ম্যারো ট্রিফাইন মানে একটা ছোট টুকরো কেটে বার করে নেওয়া হয়। এই নিডলটা একটু আলাদা। এই নিডলটার নাম একজন হেমাটোলজিস্টের নামেই, তার নাম জামশিদি নিডল ব্যবহার করা হয়। এই নিডল দিয়ে বায়োপসি এবং অ্যাসপিরেট দুটোই করা যায়। কিন্তু মনে রাখবেন যে বায়োপসিটা করে বার করার পর সেটাকে ফরমালিনে রাখতে হয়, নয়তো সেটা শুকোতে থাকে। আর সবাই বলেন রিপোর্ট কবে পাবো, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাসপিরেটের রিপোর্ট, আমি ফ্লো সাইটোমেট্রি বা সাইটোলজির রিপোর্ট ইউজুয়ালি 72 ঘন্টার মধ্যে পাওয়া যায়, কিন্তু সাইটোজেনেটিক্সের রিপোর্ট বা সিকোয়েন্সিং বা ইত্যাদি রিপোর্ট কিন্তু আসতে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগে। আর বায়োপসির রিপোর্ট আসতে কতদিন লাগে? বায়োপসির ওপরে যে টেস্টটা করা হয় সেটা কিন্তু সাইটোলজি নয়, সেটাকে বলা হয় হিস্টোপ্যাথোলজি। হিস্টো মানে হচ্ছে টিস্যু, তার কোনো গন্ডগোল আছে কিনা সেটা দেখা হয়। তো এটা করতে গেলে আপনাকে বুঝতে হবে, আমি তো একটা হাড়ের টুকরো বার করছি, সেই হাড়টাকে তো আগে গলাতে হবে, সেই ক্যালসিয়ামটাকে গলিয়ে তার ভেতরের জিনিসটাকে কেটে কেটে মোমের টুকরোর মধ্যে ঢুকিয়ে কেটে তারপর স্লাইড করে দেখতে হয়। সুতরাং সেখানে মিনিমাম 8 থেকে 12 দিন সময় লাগে রিপোর্টটা আসতে। আপনি যত বড়ই ভিআইপি হন না কেন, আপনি তাড়াহুড়ো করলেই তাড়াতাড়ি রিপোর্ট আসবে এটা কিন্তু নয়, কারণ মিনিমাম এই টাইমটা ইউজুয়ালি লাগে। মাঝে মাঝে কিছু কিছু প্রসিডিওরে আমরা চেষ্টা করি তাড়াতাড়ি করার, এবং এই বায়োপসির ওপরেও কিন্তু ওখানে যেমন ফ্লো সাইটোমেট্রি করে বুঝছিলাম কি ধরনের লিউকিমিয়া, এখানে কি ধরনের ক্যান্সার, কি ওখানে বাসা গেড়েছে সেটা বোঝার জন্য আরেকটা সফিস্টিকেটেড টেস্ট করা হয়, সেটাকে বলে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। অর্থাৎ কিছু রং করা অ্যান্টিবডি যারা গিয়ে স্পেসিফিক কিছু জায়গায় আটকাবে, সেইগুলোকে আমরা দেখি এবং সেটাকেই ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বলা হয়। সুতরাং বন্ধুরা, আপনাকে যদি কখনো কোনো হিমাটোলজিস্ট বলেন যে আপনার বোন ম্যারো পরীক্ষা করতে হবে, তাহলে আপনি ঠিকঠাক বুঝে নেবেন যে ডাক্তারবাবু কি চাইছেন, অ্যাসপিরেশন না অ্যাসপিরেশন অ্যান্ড বায়োপসি, এবং কি কি স্যাম্পল যাবে, কারণ তার উপর নির্ভর করবে আপনার কতটা খরচ হবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। সঠিক ডায়াগনোসিস না হলে চিকিৎসা করা অসম্ভব।
আর আমরা কিন্তু সবসময় ক্যান্সার খুঁজি না, অনেক রকম কারণে আমরা কিন্তু বোন ম্যারো পরীক্ষা করি। অনেকের ক্ষেত্রে বোন ম্যারো পরীক্ষা নর্মালও আসে, নর্মাল এলে আমরা জানি ওখানে গন্ডগোল নেই, গন্ডগোল অন্য জায়গায়, সেইভাবে চিকিৎসা করি। আঁতকে উঠবেন না, ডাক্তারবাবুদের সঙ্গে সহযোগিতা করুন, তাতে আপনার রোগও তাড়াতাড়ি ধরা পড়বে, আপনার চিকিৎসাও সঠিকভাবে তাড়াতাড়ি শুরু হবে।